ওয়েলকাম টু পালম্যাথস। নমস্কার, পালম্যাথসে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। ইম্পালস, মোমেন্টাম আর কলিশন মানে সংঘর্ষ। হ্যাঁ, যখন দুটো জিনিসের মধ্যে ধাক্কা লাগে, ঠিক কি ঘটে ফিজিক্সের দিক থেকে সেটাই বোঝার চেষ্টা করব আমরা। আমাদের কাছে কিছু সূত্র আর নোটস আছে যা থেকে আমরা গভীরে যাব। মূল লক্ষ্যটা কি আজকের আলোচনার? মূল লক্ষ্য হল কলিজন বা সংঘর্ষের পেছনের যে নীতিগুলো, যেমন ধরুন ইম্পালস, মোমেন্টাম আর এদের সংরক্ষণ সূত্র মানে কনজারভেশন লজ, এগুলো বোঝা। আচ্ছা। আর বিশেষ করে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন মানে ফ্যাক্টরটা কি আর এটা কিভাবে সংঘর্ষের ধরন বুঝতে সাহায্য করে সেটাও দেখব। দারুণ। তাহলে শুরু করা যাক ইম্পালস বা আই দিয়ে। ইম্পালসটা আসলে কি, মানে সহজ ভাষায়? ইম্পালস মানে বলতে পারেন একটা নির্দিষ্ট সময় ধরে যে বলটা কাজ করছে তার মোট প্রভাব। মানে শুধু বল নয়, সময়টাও গুরুত্বপূর্ণ। একদম। ধরুন খুব কম সময়ের জন্য বিশাল একটা বল কাজ করল, যেমন ব্যাট দিয়ে বলে হেড করা, অথবা ধরুন বেশ খানিকক্ষণ ধরে অল্প অল্প বল কাজ করল। দুটো ক্ষেত্রেই কিন্তু ইম্পালস তৈরি হতে পারে। গাণিতিকভাবে বললে আই ভেক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ভেক্টর ডিটি। ওই যে ব্যাট বলের উদাহরণটা দিলাম, ওটা হলো ইম্পালসিভ ফোর্স, মানে খুব অল্প সময়ে বিশাল বল, আর তার মোট প্রভাবটাই হলো ইম্পালস। আচ্ছা আচ্ছা, পরিষ্কার হলো। মানে বলের মান আর কতক্ষণ ধরে সেটা লাগছে দুটোই হিসেবে ধরতে হবে। এই ইম্পালসের সাথে মোমেন্টামের সম্পর্কটা কি? এখানে কি ইম্পালস মোমেন্টাম থিওরেমটা আসে? ঠিক ধরেছেন, খুব জরুরি একটা থিওরেম এটা। এটা বলে কি, কোনো বস্তুর ওপর যে মোট ইম্পালসটা দেয়া হলো মানে আই ভেক্টর, সেটা আসলে ওই বস্তুর মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তনের সমান। ভরবেগের পরিবর্তন মানে ডেল্টা পি ভেক্টর? হ্যাঁ, ডেল্টা পি ভেক্টর, অর্থাৎ আই ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল্টা পি ভেক্টর ইজ ইকুয়াল টু এমভিএফ মাইনাস এমভিআই। সোজা কথায় আপনি যতটা ইম্পালস দেবেন, বস্তুর ভরবেগের পরিবর্তনও ঠিক ততটাই হবে। এটাই ওর গতি বদলানোর মূল কারণ। তার মানে একটা জিনিসকে থামাতে বা তার গতি বাড়াতে ঠিক কতটা ধাক্কা দিতে হবে সেটার একটা হিসেব এখান থেকে পাওয়া যায়। বেশ কাজের তো। আচ্ছা, এবার আসি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে। এটা তো সংঘর্ষের আলোচনায় খুব শোনা যায়। হ্যাঁ, এইটা কলিশন বোঝার জন্য একেবারে মৌলিক নীতি। কি বলে এই নীতিটা? এটা বলে যে যদি কোনো একটা সিস্টেমের ওপর বাইরে থেকে কোনো নেট বল মানে নেট এক্সটার্নাল ফোর্স বা এফএএক্সটি কাজ না করে, যদি এফএক্সটে শূন্য হয়? হ্যাঁ, শূন্য হয়, তাহলে ওই সিস্টেমের মোট রৈখিক ভরবেগ মানে টোটাল লিনিয়ার মোমেন্টাম বা পি টোটাল সবসময় স্থির থাকবে, ধ্রুবক থাকবে। মানে সংঘর্ষের ঠিক আগে সিস্টেমের মোট যা মোমেন্টাম ছিল পি ইনিশিয়াল, সংঘর্ষের পরেও মোট মোমেন্টাম ঠিক তাই থাকবে, পি ফাইনাল। সোজা কথায় পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল। কিন্তু একটা প্রশ্ন আছে, সংঘর্ষের সময় তো বস্তুগুলো একে অপরের ওপর প্রচণ্ড বল দেয়, মানে ইন্টারনাল ফোর্স তো প্রচুর। তাহলে বাইরের বল বা এক্সটার্নাল ফোর্স শূন্য ধরা হয় কি করে? খুব ভালো প্রশ্ন। আসলে সংঘর্ষটা তো খুব অল্প সময়ের জন্য হয়, তাই না? হ্যাঁ। ওই অতটুকু সময়ে বস্তুগুলো একে অপরের ওপর যে ভয়ানক ইম্পালসিভ ফোর্স দেয়, তার মানটা বাইরের সাধারণ বলগুলোর, যেমন ধরুন মাধ্যাকর্ষণ বা বাতাসের বাধা, এগুলোর চেয়ে অনেক অনেক গুণ বেশি হয়। ও আচ্ছা। তো ওইটুকু সময়ের জন্য আমরা বাইরের ওই কমজোরি বলগুলোকে উপেক্ষা করতে পারি। তাই ধরে নেওয়া হয় যে এক্সটার্নাল ফোর্স প্রায় শূন্য, আর সে কারণে মোট মোমেন্টাম সংরক্ষিত থাকে। বিলিয়ার্ড বল থেকে শুরু করে মহাকাশে গ্রহাণুর ধাক্কা, সবখানেই এই নীতিটা খাটে। আচ্ছা, এইবার ব্যাপারটা স্পষ্ট হলো। বাইরের বলগুলো ইম্পালসিভ ফোর্সের তুলনায় নেগলিজিবল। বেশ, এবার তাহলে সরাসরি কলিশন আর ওই কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন মানে নিয়ে কথা বলি। ইটা কি জিনিস? কলিশন মানে তো সংঘর্ষ, দুটো বস্তুর মধ্যে খুব অল্প সময়ের জন্য একটা শক্তিশালী ইন্টারঅ্যাকশন। আর কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বা হল সংঘর্ষটা কতটা স্থিতিস্থাপক বা বাউন্সি সেটার একটা মাপ। বাউন্সি মানে কতটা লাফাবে বলতে পারেন। এটা মাপে যে ধাক্কা খাওয়ার পর বস্তু দুটো একে অপরের থেকে কত বেগে দূরে সরে যাচ্ছে, মানে রিলেটিভ স্পিড অফ সেপারেশন,
আর ধাক্কা লাগার আগে ওরা কত বেগে কাছে আসছিল, মানে রিলেটিভ স্পিড অফ অ্যাপ্রোচ, এই দুটোর অনুপাত। ও, মানে আগের বেগ আর পরের বেগের একটা অনুপাত। এর কোনো ফর্মুলা আছে? হ্যাঁ, যদি সরাসরি ধাক্কা লাগে মানে ডিরেক্ট ইম্প্যাক্ট হয়, তাহলে ফর্মুলাটা হলো E = v2 - v1 u1 - u2। এখানে u1 u2 হলো সংঘর্ষের আগের বেগ, আর v1 v2 হলো সংঘর্ষের পরের বেগ। আচ্ছা। এই এর মানটা 0 থেকে 1-এর মধ্যে থাকে। যদি E = 1 হয়, তার মানে সংঘর্ষটা পারফেক্টলি ইলাস্টিক, মানে শক্তি নষ্ট না করে বস্তুগুলো পুরো বাউন্স করে আগের মতো ছিটকে যায়। আর যদি E = 0 হয়? E = 0 মানে পারফেক্টলি ইনএলাস্টিক সংঘর্ষ। এক্ষেত্রে বস্তু দুটো ধাক্কার পর আর ছিটকে যায় না, একসাথে লেগে যায়। কোনো বাউন্স হয় না, কাদামাটির গোলার মতো আর কি। বুঝেছি। তাহলে বেশিরভাগ বাস্তব সংঘর্ষে E এর মান 0 আর 1-এর মাঝামাঝি থাকে। ঠিক তাই। আর নিউটনস ল অফ কলিশন আসলে এই E এর আইডিয়াটাই ব্যবহার করে। এটা বলে v2 - v1 = -e u2 - u1। এই সম্পর্কটা লাইন অফ ইম্প্যাক্ট বরাবর বেগের উপাংশের জন্য সত্যি। দারুণ। তার মানে E এর মান জানলেই আমরা সংঘর্ষের প্রকৃতিটা বুঝতে পারব। আচ্ছা, সংঘর্ষে তো মোমেন্টাম সংরক্ষিত থাকে বললেন, কিন্তু শক্তির কি হয়, মানে কাইনেটিক এনার্জি, সেটাও কি সংরক্ষিত থাকে? না, সব সময় না। এখানেই একটা বড় পার্থক্য। মোমেন্টাম সব ধরনের সংঘর্ষে সংরক্ষিত থাকলেও কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কিন্তু সাধারণত সংরক্ষিত থাকে না। থাকে না? তাহলে কোথায় যায় শক্তিটা? বেশিরভাগ সংঘর্ষে কিছুটা গতিশক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। যেমন ধরুন তাপশক্তি, শব্দশক্তি, অথবা বস্তুগুলোর আকার পরিবর্তন করতে কিছু শক্তি খরচ হয়ে যায়। এই যে গতিশক্তি হারালো, মানে ডেল্টা কে ই = k ইনিশিয়াল - k ফাইনাল, এই হারানো শক্তির পরিমাণটা কিন্তু ই এর মানের ওপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? E বাড়লে কি লস কমে? একদম। যদি E = 1 হয়, মানে পারফেক্টলি ইলাস্টিক সংঘর্ষ, তাহলে কোনো গতিশক্তি হারায় না। ডেল্টা কে ই = 0। আদর্শ গ্যাসের অণুগুলোর সংঘর্ষ অনেকটা এরকম। আর E = 0 হলে? যদি E = 0 হয়, মানে পারফেক্টলি ইনএলাস্টিক সংঘর্ষ, যেখানে বস্তুগুলো একসাথে লেগে যায়, তখন গতিশক্তির অপচয় হয় সবচেয়ে বেশি, মানে ডেল্টা কে ই হয় ম্যাক্সিমাম। আর 0 থেকে 1-এর মধ্যে হলে? তখন গতিশক্তির আংশিক অপচয় হয়। এর জন্য একটা সূত্রও আছে, ডেল্টা কে ই = ½ mu × 1 - e² × u1 - u2², যেখানে মিউ হল রিডিউসড মাস, মানে m1 m2 / m1 + m2। মূল কথা হল ই এর মান যত কম হবে, গতিশক্তি তত বেশি নষ্ট হবে। বাহ! তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় করি, যে কোনো সংঘর্ষ হোক, মোট মোমেন্টাম সবসময় সংরক্ষিত থাকবে, এটা হলো ভিত্তি। ঠিক। আর কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, মানে E, সে ঠিক করে দেবে সংঘর্ষটা কতটা স্থিতিস্থাপক বা বাউন্সি, আর তার ফলে গতিশক্তির কতটা পরিবর্তন হবে। E = 1 মানে একদম স্থিতিস্থাপক, কোনো শক্তি ক্ষয় নেই। E = 0 মানে সম্পূর্ণ অস্থিতিস্থাপক, বস্তুগুলো একসাথে লেগে যাবে আর শক্তি ক্ষয় হবে সবচেয়ে বেশি। একদম নিখুঁত সারসংক্ষেপ। এই দুটো কনসেপ্ট, মোমেন্টাম কনজারভেশন আর কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, সংঘর্ষ বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে একটা ভাবনা আসছে মনে। আমরা তো এতক্ষণ মসৃণ গোলকের সংঘর্ষের কথা বললাম, মানে আইডিয়াল কেস, কিন্তু বাস্তব জগতে, যেমন ধরুন দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট বা মহাকাশে দুটো গ্রহাণুর ধাক্কা, সেখানে তো জিনিসগুলো শুধু গোলক নয়, আকার আছে, ঘুরতে পারে, বেঁকে যেতে পারে। জটিল পরিস্থিতি। তখন কি এই সহজ সূত্রগুলো বা নীতিগুলো একইভাবে কাজ করে? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। বাস্তব জগতের সংঘর্ষ অনেক বেশি জটিল, অবশ্যই। বস্তুর আসল আকৃতি, তার উপাদান কি, সংঘর্ষের সময় সেটা ঘুরছে কিনা রোটেশন, তার আকার কতটা পাল্টে যাচ্ছে ডিফর্মেশন, ঘর্ষণ বল, ফ্রিকশন, এই সব কিছুই কিন্তু ফলাফলের উপর প্রভাব ফেলে। তাহলে আমাদের এই মডেলটা, মসৃণ গোলকের মডেলটা আসলে একটা সরলীকৃত অবস্থা, যা মূল নীতিগুলো বুঝতে সাহায্য করে।
কিন্তু মজার বিষয় হল মোমেন্টাম কনজারভেশনের মতো মৌলিক নীতিটা কিন্তু তখনও প্রযোজ্য, কারণ ওটা এক্সটার্নাল ফোর্সের উপর নির্ভরশীল। আচ্ছা। তবে হ্যাঁ, কাইনেটিক এনার্জি কতটা হারাবে বা এর মান কত হবে সেই হিসেবগুলো অনেক অনেক জটিল হয়ে যায়। গাড়ির সেফটি ডিজাইন করার সময় বা গ্রহাণুর গতিপথ গণনা করার সময় এই মূল নীতিগুলোই ব্যবহার করা হয়, কিন্তু তার সাথে আরও অনেক ফ্যাক্টর আর জটিল গণনা যুক্ত করতে হয়। তার মানে ভিত্তিটা একই থাকছে, শুধু বাস্তব প্রয়োগে জটিলতা বাড়ছে। ঠিক তাই। এই মৌলিক ধারণাগুলোই হল ভিত্তিপ্রস্তর।